হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 8 আজকে আমাদের ফার্স্ট লেকচার। চ্যাপ্টার 8 হচ্ছে রেশিও অ্যানালাইসিস, মানে অনুপাত বিশ্লেষণ। তো এই রেশিও অ্যানালাইসিস এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা চারটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট চারটা হচ্ছে, প্রথম ফরম্যাট আমরা শিখব হচ্ছে লিকুইডিটি রেশিও, 2 নম্বর ফরম্যাটে আমরা শিখব হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও, 3 নম্বর ফরম্যাটে আমরা শিখব হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও এবং 4 নম্বরে আমরা শিখব ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও। এই চারটা ফরম্যাট থেকে যে কোনো ফরম্যাট থেকে প্রশ্ন আসতে পারে। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার 8 থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে। 2017 সালে পার্ট সিতে একটা, 2018 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 2019 সালে পার্ট সিতে একটা, 2020 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 2021 সালে পার্ট সিতে একটা, 2022 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন এবং 2023 সালে পার্ট সিতে একটা প্রশ্ন। তো তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। আশা করি 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও একটা প্রশ্ন আসতে পারে। তাহলে এই চ্যাপ্টার আমাদের টার্গেট কত মার্কে টার্গেট করে আমরা পড়বো বলো তো দেখি সবাই? 14 মার্কে। 14 মার্ক। অতএব চ্যাপ্টারটা ওরকমভাবে আপনাকে সময় দিতে হবে। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট লেকচার, অতএব আজকে আমরা প্রত্যেকটা ফরম্যাটের সূত্র নিয়ে আমরা বেসিক আলোচনা করব, এরপর 2-1টা অঙ্ক করব, এরপর বাদবাকিগুলি অঙ্ক আপনাদের বাসায় কাজ দেব। তো আসেন শুরুতেই, স্ক্রিন কি দেখতেছেন সবাই? লেখা কি স্পষ্ট? স্যার। এই যে দুই পাশে কিন্তু দিছি, হ্যাঁ। স্যার এক পাশে দিলে ভালো হতো, মানে লেখাটা এখন ছোট দেখা যাচ্ছে আর কি। লেখা ছোট না? আচ্ছা ঠিক জি আছে। স্যার। এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ফরম্যাট একে আমরা শিখব হচ্ছে কি কি রেশিও। ফরম্যাট একের আমাদের ফরম্যাটের নামটা কি? ফরম্যাট একের নামটা হচ্ছে লিকুইডিটি রেশিও বা শর্ট টার্ম সলভেন্সি রেশিও। তো ফরম্যাট একের মধ্যে আমরা সর্বপ্রথম যে সূত্রটা শিখব সেটা হচ্ছে কারেন্ট রেশিও। স্যার একজন জয়েন হতে পারতেছে না। তো আমরা সর্বপ্রথম যে সূত্রটা শিখব সেটা হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর বাংলা হচ্ছে চলতি অনুপাত। এই চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পত্তি, ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি মানে কি? চলতি দায়। তাহলে চলতি সম্পদকে চলতি দায় দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? কারেন্ট রেশিও পাবো। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কারেন্ট অ্যাসেট কি কি? কারেন্ট অ্যাসেট আপনি অলরেডি জানেন অ্যাজ এ ফোর্থ ইয়ার স্টুডেন্ট হিসেবে। কারো যদি সমস্যা থাকে তার জন্য আমি নিচে লিখে দিচ্ছি। কারেন্ট অ্যাসেট কি কি? ক্যাশ, ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটি, নোট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, আদার্স রিসিভেবল, অর্থাৎ রিসিভেবল দেওয়া যা আছে সব কিছুই কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরির মধ্যে 3টা পার্ট থাকে, র মেটেরিয়াল থাকতে পারে, ওয়ার্কিং প্রসেস থাকতে পারে, ফিনিশ গুড থাকতে পারে, সাপ্লাইস এবং কি প্রিপেড এক্সপেন্স। এই কয়েকটা জিনিস হচ্ছে কারেন্ট অ্যাসেটস। এর বাইরে যদি অন্য কোনো কারেন্ট অ্যাসেট থাকে তাহলে সেটা আমরা কারেন্ট হিসেবে গণ্য করব। কারেন্ট লায়াবিলিটি কী কী? কারেন্ট লায়াবিলিটি হচ্ছে নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, আদার্স পেয়েবল। আদার্স পেয়েবল মানে পেয়েবল নিয়ে আমাদের দায় পাশে যা থাকবে সবই হচ্ছে চলতি দায়, শুধুমাত্র বন্ডস পেয়েবলটা বাদে। মনে রাখবেন বন্ডস পেয়েবলটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আর বন্ডস পেয়েবল বাদে সকল ধরনের পেয়েবল হচ্ছে চলতি দায়। আনআর্নড রেভিনিউ মানে অনুপার্জিত আয়, যেটাকে আমরা বাংলায় বলি অগ্রিম আয়। প্রভিশন ফর ট্যাক্স আয়কর সঞ্চিতি। ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাট অথবা ট্যাক্স পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল, অ্যাক্রুড এক্সপেন্স। অ্যাক্রুড এক্সপেন্স বাংলা হচ্ছে বকেয়া খরচ। তো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি এই আইটেমের মধ্যে যদি কারো কোনো ঘাটতি থাকে তাহলে আশা করি এই আইটেমগুলি দেখলে তার ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তাহলে আমরা প্রথম সূত্রে শিখলাম কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও সূত্র একটু বলেন তো দেখি।
Current assets divided by current liabilities. Current asset divided by current liabilities. ওকে 2 নম্বর সূত্র আমরা যেটা সেটা হচ্ছে কুইক রেশিও বা অ্যাসেট টেস্ট রেশিও। কুইক রেশিও মানে তরল অনুপাত, আর অ্যাসেট টেস্ট রেশিও মানে কি অগ্নি পরীক্ষা অনুপাত। মূলত দুইটি একই কথা, যার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে আমরা দুইটা জিনিস বাদ দিব। এক, ইনভেন্টরি, দুই, প্রিপেড এক্সপেন্স। ইনভেন্টরি মানে সমাপনী মজুত পণ্য, আর প্রিপেড এক্সপেন্স মানে অগ্রিম খরচ। আর কারেন্ট লায়াবিলিটি বাদ দিব কি ব্যাংক ওভারড্রাফট। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কয়টা আইটেম বাদ দিব আমরা? দুইটা আইটেম, দুইটা, কি ইনভেন্টরি এবং প্রিপেড Prepaid expense. আর কারেন্ট লায়াবিলিটি থেকে কি বাদ দিব? Bank Bank overdraft. overdraft. গুড। তাহলে কুইক রেশিও বা অ্যাসেট টেস্ট রেশিও সূত্র কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এরপরে 3 নম্বর সূত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, সুপার কুইক রেশিও বা অ্যাবসোলিউট রেশিও। সুপার কুইক রেশিও বা অ্যাবসোলিউট রেশিও যদি চাই তাহলে এই ক্ষেত্রে ক্যাশের সাথে জাস্ট আসবে মার্কেটেবল সিকিউরিটি। মার্কেটেবল সিকিউরিটি মানে বিক্রয়যোগ্য বিনিয়োগ। তাহলে নগদ টাকা এবং মার্কেটেবল সিকিউরিটি এই দুইটা যোগ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। তাহলে সুপার কুইক রেশিও বা অ্যাবসোলিউট রেশিও এই সূত্রটা আপনাকে স্পেসিফিকভাবে মনে রাখতে হবে। যদি সুপার কুইক রেশিও চাই বা অ্যাবসোলিউট রেশিও চাই তাহলে ক্যাশের সাথে শুধুমাত্র কি যোগ? Marketable Marketable securities. ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি মাইনাস কি ব্যাংক Bank ওভারড্রাফট। overdraft. পরীক্ষা হলে খেয়াল করতে হবে যে কুইক রেশিও বলছে নাকি সুপার কুইক রেশিও বলছে। দুইটা কথাই কিন্তু দুই রকম, অতএব একটু ভালো করে খেয়াল করতে হবে। 4 নম্বর আমরা যেটা সেটা কি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, যার মান হচ্ছে মোট কার্যকরী মূলধন। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কারেন্ট অ্যাসেটের যোগফল। কারেন্ট অ্যাসেটের যোগফলকে আমরা বলবো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। এরপর হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। নিট ওয়ার্কিং ক্যাপিটাল মানে নিট কার্যকরী মূলধন, যার শুদ্ধ কি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি আমরা কি করব? বাদ দিব। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে আমরা কি পাবো? নিট ওয়ার্কিং ক্যাপিটাল। Need working তাহলে capital. গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মানে শুধু কারেন্ট অ্যাসেটের যোগফল, আর নিট ওয়ার্কিং ক্যাপিটাল মানে কারেন্ট অ্যাসেট থেকে কি বাদ দিব? Current liabilities. এবং শেষেরটা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো নিট ওয়ার্কিং ক্যাপিটাল, আর এটা হলো নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও অথবা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও যে কথা, নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কি একই কথা। পরীক্ষা হলে খেয়াল করতে হবে যে নিট ওয়ার্কিং ক্যাপিটাল কথা বের করতে বলছে নাকি নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বের করতে বলছে। যদি রেশিও বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। আর শুধু যদি বলে যে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বের করা তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে? Current assets minus current liabilities. দুইটা কথা কিন্তু পরীক্ষা হলে স্পষ্টভাবে মনে রাখতে হবে। নিট ওয়ার্কিং ক্যাপিটাল একটা জিনিস, নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও আরেকটা জিনিস। তাহলে ফরম্যাট 1 থেকে মোটামুটি আমরা 6টা সূত্র দেখলাম। 1, কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও সূত্র আরেকবার একটু ঝালাই করি, বলেন তো দেখি কারেন্ট রেশিও সূত্র কি? Current assets divided by current liability. কুইক রেশিও সূত্র একজন বলেন, হ্যাঁ একজন বললে আমাদের কথাটা সুন্দর হবে। বলেন, একজন বলেন। Current asset minus inventory minus prepaid expense by current liabilities minus bank overdraft. ওকে, আরেকজন বলেন সুপার কুইক রেশিও সূত্র কি? Cash Cash plus plus marketable securities divided by current liabilities minus bank overdraft. ওকে, আরেকজন বলেন গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, টোটাল কারেন্ট অ্যাসেটস। নিট ওয়ার্কিং ক্যাপিটাল, আরেকজন Current asset minus current liabilities. আরেকজন বলেন নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, current Current asset assets- minus current liabilities divided by current liabilities. ওকে, যে একবার বলছেন তার দ্বিতীয়বার বলতে হবে না, হ্যাঁ। এবার তাহলে আমরা ফরম্যাট 1 থেকে 6টা সূত্র দেখলাম। এরপর আমরা 2 নম্বর ফরম্যাটে শিখব, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অথবা ইফিসিয়েন্সি রেশিও। এখানে আমরা কয়েকটা সূত্র শিখব, যে কমন সূত্র, যেটা কিনা আমরা সেই ইন্টারে পড়ছিলাম, অনুপাত বিশ্লেষণ করতে ইন্টারে পড়ছিলাম সেখানে। প্রথম সূত্র আমরা শিখব অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, দেনা দ্বারা আবর্তন অনুপাত। তো বলো তো দেখি অ্যাকাউন্ট রিসিভেবল কি ক্রেডিট সেলসের সাথে সম্পর্ক নাকি ক্রেডিট পার্সের সাথে সম্পর্ক? Credit sales. ক্রেডিট সেলস। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সূত্র হচ্ছে নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এখন অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল জিনিসটা কি? এই অ্যাকাউন্ট রিসিভেবল ওপেনিং টাকা প্লাস ক্লোজিং টাকা ডিভাইডেড বাই 2। তাহলে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করবে কি? অ্যাকাউন্ট রিসিভেবল ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কি?
টু টু এখন প্রশ্ন হচ্ছে ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড 2 এইটা অ্যাপ্লাই করব তখনই যখন দুইটার মানই প্রশ্নে দেয়া থাকবে। যদি একটা দেয়া থাকে তাহলে সেটাই হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের মান। কথা কি মনে থাকবে? জি স্যার তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্র আমরা কি বললাম? net credit sales divided by average accounts receivable. ওকে, এবার অ্যাকাউন্ট রিসিভেবল সাথে সম্পর্ক হলো অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্ষেত্রে নিট ক্রেডিট সেলস না নিট ক্রেডিট পারচেজ আসবে? Need credit নিট ক্রেডিট পারচেজ। নিচে কি অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। এই ক্ষেত্রে অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল একই, অ্যাকাউন্টস পেয়েবল ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড কত? two. এবার হচ্ছে ইনভেন্টরি টার্নওভার মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সাথে হলো কস্ট অফ গুডস সোল্ডের সাথে সম্পর্ক। এই জন্য উপর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ কি ইনভেন্টরি। Inventory. অ্যাভারেজ ইনভেন্টরি মানে কি ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই হচ্ছে কত বলো দেখি? Two. ঠিক আছে, তাহলে ইনভেন্টরি টার্নওভারের সূত্র বললাম কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি সূত্র কি? ওপেনিং ইনভেন্টরি Inventory plus ডিভাইডেড বাই টু গুড। তাহলে আমরা এখান থেকে তিনটা সূত্র দেখলাম, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার। আরও তিনটা সূত্র আমরা একটু দেখব। প্রথমে হচ্ছে অ্যাসেট টার্নওভার রেশিও। টার্নওভার মানে হচ্ছে নিট সেলস। অ্যাসেটের ক্ষেত্রে অ্যাসেট টার্নওভার সূত্র হচ্ছে নিট সেলস ডিভাইডেড বাই নিচে হচ্ছে যার টার্নওভার বের করব তার অ্যাভারেজ। তাহলে যেহেতু অ্যাসেটের টার্নওভার বের করার জন্য অ্যাভারেজ কি অ্যাসেট, অ্যান্ড এই অ্যাভারেজ অ্যাসেটও সেম জিনিস, ওপেনিং অ্যাসেট প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কত বলো দেখি? two. তাহলে অ্যাসেট টার্নওভারের সূত্র হচ্ছে নিট সেলস ডিভাইডেড বাই কি অ্যাভারেজ অ্যাসেটস। এরপরে সূত্র শিখবো রিটার্ন অন অ্যাসেটস। রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন মানে হচ্ছে নিট ইনকাম। তাহলে উপর হচ্ছে নিট ইনকাম, কার রিটার্ন বের করবো আমরা? অ্যাসেটের। নিচে হচ্ছে অ্যাভারেজ অ্যাসেট ইনটু হচ্ছে 100। এখানে কিন্তু একটু প্যাচ আছে, সেটা কি? অ্যাসেট টার্নওভার রেশিও সূত্র হচ্ছে নিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাসেট। আর রিটার্ন অন অ্যাসেটস যদি বলে তাহলে নিট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাসেট ইনটু 100। এই দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যান্সার হবে পার্সেন্টেজে, আর প্রথমটার ক্ষেত্রে অ্যান্সার হবে কি? যেহেতু টার্নওভার আছে এই জন্য অ্যান্সারটা হবে কি বলো দেখি? টাইমসে। Times. ঠিক আছে। আর 3 নম্বরের ক্ষেত্রে রিটার্ন অন কমন স্টক। এই রিটার্ন অন অ্যাসেটের সাথে মিল রেখে আমরা এই সূত্রটা দেখব। রিটার্ন মানে কি? নিট ইনকাম। তাহলে উপরে নিট ইনকাম, কার রিটার্ন বের করব? কমন স্টকে। নিচে হচ্ছে অ্যাভারেজ কমন স্টক ইনটু 100। অ্যান্ড অ্যাভারেজ কমন স্টক বের করার সূত্র কি? এই কমন স্টকে ওপেনিং টাকা প্লাস ক্লোজিং টাকা ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? জি স্যার তাহলে sir. 2 নাম্বার ফরম্যাটে আমরা টোটাল 6টা সূত্র দেখলাম। এক, অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সূত্র একজন বলেন তো দেখি, একজন বলেন। Net credit sales divided by average accounts receivable. এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্র তুমি বলবা। Sir, opening account receivable plus closing accounts receivable divided by 2. এবার অন্যজন বলো, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভারের সূত্র কি? Need credit purchase divided by average account payable. তুমি বলো এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল বের করার সূত্র। Opening accounts payable plus closing accounts payable divided by 2. অন্য আরেকজন বলো ইনভেন্টরি টার্নওভার রেশিও। Cost of goods sold divided by average inventory. এভারেজ আর ইনভেন্টরি বের average করার সূত্র। opening inventory plus closing inventory divided by 2. গুড, তিনজনকে ধন্যবাদ। এবার আসেন, এই যে আমরা যে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বা অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাভারেজ ইনভেন্টরি পড়লাম, এক্ষেত্রে সূত্র ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড 2। এই সূত্র অ্যাপ্লাই করব কখন? যখন শুধুমাত্র দুইটার মানই প্রশ্নে থাকবে তখন। আর যদি একটা থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করা দরকার নেই, যেটা থাকবে সেটাই অ্যাভারেজের মান। মনে থাকবে? জি স্যার ওকে, আরেকজন বলেন অ্যাসেট টার্নওভার রেশিও সূত্র কি? নিট সেলস Net ডিভাইডেড বাই sales by average assets. ওকে, একজন বলেন, একজন বলেন। এবার রিটার্ন অন অ্যাসেট, আরেকজন বলেন। Net income by average asset into 100. অ্যাভারেজ অ্যাসেট বের করার সূত্র কি হবে তাহলে? Opening assets plus closing assets divided by 2. ওকে, রিটার্ন অন কমন স্টক ইকুইটি সূত্রটা কি Net হবে? income divided by average common stock ইনটু holder equity into 100. 100। ওকে, তাহলে 2 নাম্বার ফর্মেটের সূত্রগুলো আমরা দেখে নিলাম। এবার আসবো 3 নম্বর ফরম্যাট। 3 নম্বর ফর্মেটের সূত্রগুলি সবচেয়ে সহজ।
একটা হলো গ্রস প্রফিট রেশিও আর একটা কি নেট প্রফিট রেশিও। এই গ্রস প্রফিট রেশিও এবং নেট প্রফিট রেশিও দুইটার ক্ষেত্রে নিচে হলো নেট সেলস ইন্টু 100, নেট সেলস ইন্টু 100। এখন গ্রস প্রফিটের ক্ষেত্রে উপরে গ্রস প্রফিট, নেট প্রফিটের ক্ষেত্রে উপরে নেট প্রফিট। তাহলে গ্রস প্রফিটের সূত্র কি? গ্রস প্রফিট ডিভাইড নেট সেলস ইন্টু 100। নেট প্রফিট রেশিওর সূত্র কি? Net profit Operating divided by expense net minus sales gross into 100. profit. ওকে, নেট প্রফিট ডিভাইড নেট সেলস ইন্টু 100। তাহলে দুইটা সূত্র আমরা দেখলাম। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, এই রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা সূত্র মনে রাখবেন। এই তিনটা সূত্র যে পারবেন তার এই চ্যাপ্টারে 90% অঙ্ক সে পারবেন। সূত্র তিনটা হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও, প্রপার্টি রেশিও এবং ক্যাপিটাল গিয়ারিং রেশিও। এই তিনটা সূত্র অ্যাপ্লাই যে পারবেন মনে করবেন তার অঙ্কে 80% এই চ্যাপ্টার অঙ্ক কমপ্লিট। অতএব তিনটা সূত্র আমাদের সবাইকে ভালো করে খেয়াল করতে হবে। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও সূত্র হচ্ছে লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। এখন লং টার্ম ডেপ্ট কি, ইকুইটি ফান্ড কি, একটু ভালো করে আমরা সবাই খেয়াল করি। নিচে কি জায়গা আছে? আচ্ছা, আমাদের সম্পদ পাশে থাকবে তিনটা আইটেম। এক, কারেন্ট অ্যাসেট। দুই, ফিক্সড অ্যাসেট। তিন হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট। ফিকটিসিয়াস অ্যাসেট মানে কি? ভুয়া সম্পদ। দায় পাশে থাকবে তিনটা। এক, কারেন্ট লায়াবিলিটি। দুই, লং টার্ম লায়াবিলিটি। তিন হচ্ছে অনার্স ইকুইটি। ঠিক আছে? কারেন্ট লায়াবিলিটি এবং লং টার্ম লায়াবিলিটি এই দুইটা জিনিস আমরা সবাই চিনি। অনার্স ইকুইটি আইটেমগুলি এক একটা অঙ্কে এক এক রকম থাকে। এর জন্য অনার্স ইকুইটি আইটেমটা আমাদের একটু টেকনিক্যালি শিখতে হবে। সেটা হচ্ছে দায় পাশের মধ্যে কারেন্ট লায়াবিলিটি এবং লং টার্ম লায়াবিলিটি এই দুইটা বাদে দায় পাশে যা থাকবে সেটাই হচ্ছে অনার্স ইকুইটি। আর অনার্স ইকুইটি মানেই হচ্ছে ইকুইটি ফান্ড। মনে থাকবে? জি স্যার। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিওটা পুরোটা হচ্ছে দায় পাশের কাজ নিয়ে। লং টার্ম ডেপ্ট মানে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় কি? ঋণ, ডেপ্ট, ডিবেঞ্চার, এগুলো হচ্ছে লং টার্ম ডেপ্ট। আর ইকুইটি ফান্ড মানে কি? চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় বাদে দায় পাশে যা থাকবে সবই কি? ইকুইটি ফান্ড। Equity fund. মনে থাকবে কথা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এটা মনে রাখেন। কিন্তু আরেকটা কথা, ওই চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় এই যোগফল থেকে যদি প্রশ্নে ফিকটিসিয়াস অ্যাসেট মানে ভুয়া সম্পদ থাকে, এই ভুয়া সম্পদ যদি থাকে তাহলে ভুয়া সম্পদটা আমাদের কী করতে হবে? বাদ দিতে হবে। ভুয়া সম্পদ কি? ভুয়া সম্পদ হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স মানে প্রাথমিক খরচের অবলোপন। এটা যদি থাকে তাহলে বাদ দেবো, আদারওয়াইজ ওই চলতি সম্পদ এবং চলতি দায়ের যোগফলই লং টার্ম লায়াবিলিটি হবে, সরি অনার্স ইকুইটি হবে। এরপরে তারপর সূত্র হচ্ছে প্রপার্টি রেশিও। প্রপার্টি রেশিও সূত্র হচ্ছে ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড মানে কি? চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় বাদে দায় পাশে যা থাকবে সব, তাই তো? জি স্যার। জি স্যার। টোটাল অ্যাসেটস। আর এই টোটাল অ্যাসেটের মধ্যে যদি ফিকটিসিয়াস অ্যাসেট থাকে তাহলে সেটা বাদ। ঠিক আছে? ফিকটিসিয়াস অ্যাসেট যদি না থাকে তাহলে টোটাল অ্যাসেট যোগফল নামে দিলেই হবে। আর যদি টোটাল অ্যাসেটের মধ্যে ফিকটিসিয়াস অ্যাসেট থাকে তাহলে ফিকটিসিয়াস অ্যাসেট টাকাটা বাদ দিব। তাহলে প্রপার্টি রেশিও সূত্র কি? ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। Total asset. আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা কি? ক্যাপিটাল গিয়ারিং রেশিও, যার সূত্র কি? ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই হচ্ছে ইকুইটি ফান্ড। তাহলে দেখেন তিনটা সূত্রের মধ্যে আমাদের লাগতেছে ইকুইটি ফান্ড। তাহলে ইকুইটি ফান্ডটা খুব ভাইরাল একটা জিনিস। তাহলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র কি? ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই কি? ইকুইটি ফান্ড। এখন প্রশ্ন হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি কি স্যার? যে দায়ের সুদ তোমাকে বাধ্যতামূলকভাবে দিতে হবে, প্রতিষ্ঠানে লাভ হোক অথবা লস হোক, তোমাকে লাভ হইলেও দিতে হবে, লস হইলেও দিতে হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি। সিকিউরিটি। এই ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি কী কী? যেমন ডিবেঞ্চার, লং টার্ম লোন এবং প্রিফারেন্সিয়াল ক্যাপিটাল। এই তিনটা আইটেম হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি। মনে থাকবে? জি স্যার। তাহলে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডিং ইকুইটি ফান্ড। তাহলে আমরা এই তিনটা সূত্র কি করব? আবার রিভিশন দেব। প্রথমে ডেপ্ট ইকুইটি রেশিও সূত্র কি? Long term debt divided by equity fund. ইকুইটি ফান্ডটা বের করব কি? একজন বলেন যদি কি ইকুইটি ফান্ডটা কিভাবে বের করব আমরা? Sir, equity share plus reserve and surplus. অন্যজন বলেন, অন্য একজন না বলেন স্যার,
স্যার চলতি স্যার চলতি দায় এবং বাদে দীর্ঘমেয়াদী দায় বাদে যা কিছু থাকবে তাই হচ্ছে সবকিছু ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড। গুড, এখন সহজ কথায় প্রপার্টি রেশিও সূত্র ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই কি Total assets. টোটাল অ্যাসেটের মধ্যে যদি ভর সম্পদ হয় ভর সম্পদটা কি করব আমরা বাদ দিয়ে দিব। বাদ দিব। ওকে, ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র কি? Fixed interest bearing securities divided by equity fund. ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটির মধ্যে কয়টা জিনিস আসবে? তিনটা, ডিবেঞ্চার, লং long টার্ম term লোন এবং কি প্রিফারেন্সিয়াল preferential capital. এটা জানি মনে থাকে, ঠিক আছে? ওকে, তাহলে 4 নম্বর ফরম্যাটে তিনটা সূত্র আমাদের শেষ। এই হচ্ছে আমাদের বেসিক। এই অঙ্কগুলি করার জন্য এই যে বেসিক, যে আমি এই 10-15 মিনিটের বেসিক ক্লাস নিলাম, এই বেসিক ক্লাসটা আরেকবার একটু শুনবেন। শোনার পর এরপর আপনারা অঙ্ক শুরু করবেন। আশা করি অঙ্ক আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? শুরুতে অঙ্ক করতে যাবে না, সূত্রগুলো একবার ভালো করে পড়বেন, এরপর অঙ্ক শুরু করবেন। তো আজকে আমি 2টা অঙ্ক করাবো, হ্যাঁ, আর বাদ বাকি অঙ্কগুলি আমি আপনাদের বাসায় কাজ দিয়ে দিব। তো সর্বপ্রথম আমরা যে অঙ্কটা করবো সেটা হলো এক্সারসাইজ 1, যেটা 2020 সালে আসছিল। তো প্রশ্নটার মধ্যে আমাদের এখানে অনেকগুলো আইটেম দিয়ে আছে। আইটেম থেকে আমাদের প্রশ্নে লেখা আছে, প্রথমে আছে ইনভেন্টরি। বলেন তো দেখি, ইনভেন্টরি কি কারেন্ট অ্যাসেট না কারেন্ট লায়াবিলিটি? Current assets. তাহলে এটা হলো কারেন্ট অ্যাসেট। ক্যাশ কি? Current asset, অ্যাকাউন্ট রিসিভেবল, Current assets. ব্যাংক ওভারড্রাফট, Current current liability. liabilities, কারেন্ট লায়াবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল, current liability, প্রিপেড এক্সপেন্স, Current asset. কারেন্ট, অ্যাক্রুড স্যালারিজ, Current liability. অ্যাক্রুড স্যালারি বকেয়া খরচ, কারেন্ট লায়াবিলিটি। গুড। ট্যাক্স পেয়েবল, Current liability. অ্যাডভান্স রেন্ট রেভিনিউ, অগ্রিম আয়, sir, current liability হবে, কারেন্ট লায়াবিলিটি। আনআর্নড রেভিনিউ, current liability, মূলত এই দুইটা সিমিলার, ঠিক আছে? অ্যাডভান্স রেন্ট রেভিনিউ আর একটা কি আনআর্নড রেভিনিউ, দুইটাই কি সিমিলার, দুইটাই মানে অগ্রিম আয়। তাহলে দেখেন, কারেন্ট রেভিনিউ পাইলাম কি কি? কারেন্ট লায়াবিলিটি পাইলাম ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাক্রুড স্যালারি, ট্যাক্স পেয়েবল, অ্যাডভান্স রেন্ট রেভিনিউ এবং কি আনআর্নড রেভিনিউ। আর কারেন্ট অ্যাসেট পাইছি হচ্ছে ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল এবং কি প্রিপেড এক্সপেন্স। তাহলে Prepaid চলতি expense. সম্পদ এবং চলতি দায়ী ঝামেলা শেষ। এখন আপনাকে নিচে বলছে ডিউরিং সেলস ওয়ার টাকা 8 লাখ টাকা অ্যান্ড পার্সেস টাকা হচ্ছে 4,50,000 টাকা। তাহলে সেলস দিয়ে আছে এবং পার্সেস, সেলস মানে নিট সেলস, পার্সেস মানে কি নিট পার্সেস। অ্যান্ড আপনাকে 1 নম্বরে বের করতে বলছে কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিও সূত্র কি? Current Current assets asset. divided by current তাহলে liabilities. এখান থেকে কারেন্ট অ্যাসেটের যোগফল এবং কারেন্ট লাইবিলিটির যোগফল কি আমরা বের করা পারবো? জি স্যার পারবো। আশা করি পারবো। তাহলে আমরা এখানে লিখছি কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেটটা আমি একবার বের করছি, একবার কারেন্ট অ্যাসেট বের করলে পরবর্তীতে আর কারেন্ট অ্যাসেট বের করার দরকার নেই, জাস্ট কারেন্ট অ্যাসেটের মান নিয়ে আমরা ক্যালকুলেশন করব। এই জন্য এখানে হিয়ারে কারেন্ট অ্যাসেট দিয়া কারেন্ট অ্যাসেট কী কী নামগুলি সবটি লিখবেন, এরপর প্রত্যেকটা টাকা লিখবেন, এরপরে যোগফল। কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে সেম জিনিস লেখা। তাহলে কারেন্ট অ্যাসেট পেলাম 3 লাখ, কারেন্ট লায়াবিলিটি পেলাম কত? 1,20,000। এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি আপনাকে একবার বের করতে হবেই। কথা বুঝতে পারছি? জি স্যার, এরপর আর কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি বের করার দরকার নাই। তাহলে কারেন্ট অ্যাসেট পেলাম 3 লাখ, কারেন্ট লাইবিলিটি 1,20,000। তাহলে 3 লাখ রে 1,20,000 ধরে যদি ভাগ করি তাহলে মান পাবো 2.1। এখন অ্যান্সারের ক্ষেত্রে রেশিও অ্যানালাইসিস অ্যান্সার হয় 3 রকম। কয় রকম বলো দেখি? 3 রকম। 3 রকম। প্রশ্নে যদি টার্নওভার লেখা থাকে, কি লেখা থাকে বলো দেখি? টার্নওভার। তাহলে অ্যান্সারটা হবে টাইমস, যাই হবে এর সাথে কি দিব আমরা? টাইমস। সূত্রের মধ্যে যদি গুণ 100 থাকে তাহলে অ্যান্সারটা যাই হবে, অ্যান্সারটা কি দিব বলো দেখি? পার্সেন্ট। Percentage. টার্নওভার এবং গুণ 100 বাদে প্রশ্নে যাই থাকে, আমাদের প্রশ্নে যা হবে এর সাথে অনুপাত দিব কত? 1। মনে থাকবে? জি জি স্যার। স্যার, তাহলে আমাদের দেখেন এই কারেন্ট রেশিও এখানে টার্নওভার নাই আর সূত্রের সাথে গুণ 100 নাই, তার মানে আমরা এখানে দিছি কি অনুপাত কত? 1। তাহলে অ্যান্সার হচ্ছে 2.5 অনুপাত কত? 1। ক্লিয়ার? জি স্যার, কারো কোনো প্রশ্ন আছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে? না স্যার, 2 নাম্বারটা বলছে আর একটা S- প্রশ্ন, হ্যাঁ, আর বলো, একটা প্রশ্ন ছিল। বলো। স্যার রেশিও ক্ষেত্রে তো পার্সেন্টেজ হয়, এখানে স্যার পার্সেন্টেজ না হওয়ার কারণ? বুঝি নাই? রেশিও ক্ষেত্রে তো পার্সেন্টেজ হয় না। কেন কয় রেশিওর সাথে পার্সেন্ট হয়? রেশিও মানে কি? রেশিও মানে অনুপাত, ঠিক আছে? ও স্যার, ঠিক আছে, চলতি অনুপাত। ঠিক আছে। ওকে। 3 নাম্বার বলছে অ্যাসেট টেস্ট রেশিও। এই অ্যাসেট টেস্ট রেশিও মানে তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত, যার সূত্র কারেন্ট অ্যাসেট থেকে কয়টা জিনিস বাদ দেওয়া লাগে?
দুইটা ইনভেন্টরি আর প্রিপেড এক্সপেন্স আর কারেন্ট লাইব্রেরি থেকে একটা ব্যাংক ব্যাংক ওভারড্রাফট তাহলে আমরা তাই লিখছি কারেন্ট অ্যাসেট 3 লাখ টাকা বের করছেন, এরপর ইনভেন্টরি ছিল 2 লাখ এবং প্রিপেড এক্সপেন্স ছিল 10,000। কারেন্ট লাইব্রেরি বের করছেন 1,20,000, এর মধ্যে ব্যাংক ওভারড্রাফট ছিল 20,000। তাহলে ওই তিনটার বিয়োগফল 90 আর নিচে দুইটার বিয়োগফল 1 লাখ, ভাগ করার পর মান হবে 0.9। এখানে আমাদের সূত্রের মধ্যে টার্নওভার নাই এবং সূত্রের সাথে গুণ 100 নাই, এর জন্য কি হয়ে গেছে অনুপাত কত হয়েছে 1। ক্লিয়ার? জি স্যার 3 নাম্বারটা ইনভেন্টরি টার্নওভার। বলেন তো ইনভেন্টরি টার্নওভারটা এটা কি নিট ক্রেডিট সেলস আছে নাকি নিট ক্রেডিট পারচেজ নাকি কস্ট অফ গুডস সোল্ড? কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড সূত্রটা বলেন তো দেখি। Cost কস্ট of অফ goods গুডস সোল্ড ডিভাইডেড বাই ইনভেন্টরি এভারেজ ইনভেন্টরি। এখন এভারেজ ইনভেন্টরি বের করার সূত্র ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইড বাই কত 2। 2 দেখেন তো আমাদের প্রশ্নে ইনভেন্টরি কয়টা দিয়ে আছে? একটা স্যার একটাই। তাহলে এইটাই হচ্ছে কি এভারেজ। তাহলে এই ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করার দরকার আছে না স্যার দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড কি? কস্ট অফ গুডস সোল্ডের সূত্র হচ্ছে দুইটা। কয়টা সূত্র? দুইটা। প্রথম সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, এটা হলো প্রথম সূত্র। আর 2 নম্বর সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সূত্র হচ্ছে নিট সেলস মাইনাস হচ্ছে গ্রস প্রফিট। নিট সেলস মাইনাস গ্রস প্রফিট, এটা হলো 2 নম্বর সূত্র। আর প্রথম সূত্র কি ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস কি ক্লোজিং ইনভেন্টরি। এখন কখন কোনটা অ্যাপ্লাই করব? যখন যার মান দেওয়া থাকবে তার সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তো দ্বিতীয়টা যদি অ্যাপ্লাই করতে আমরা নিট সেলস লাগবে গ্রস প্রফিট। আমাদের প্রশ্নে নিট সেল দিয়েছে 8 লাখ কিন্তু গ্রস প্রফিট কি দিয়ে আছে? না না স্যার স্যার তার মানে দ্বিতীয় সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারলাম না। তাহলে অবশ্যই প্রথম সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথম সূত্র কি ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস কি ক্লোজিং। আর আমাদের পারচেজ দিয়ে আছে, ক্লোজিং ইনভেন্টরি 2 লাখ টাকা দিয়ে আছে, ওপেনিং নাই, ওপেনিং এর মান 0। তাহলে ওপেনিং 0 প্লাস পারচেজ 4,50,000 মাইনাস ক্লোজিং কত বলো দেখি? 2 লাখ 2 লাখ। তাহলে অ্যানসার কত হবে? 2 লাখ কত 50। কস্ট অফ গুডস সোল্ড 2,50,000 বের করছি। কারো কোনো সমস্যা আছে? না স্যার না স্যার তাহলে কস্ট অফ গুডস সোল্ডের ক্ষেত্রে সর্বপ্রথমে 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যদি অ্যাপ্লাই হয় করবেন, না হলে 2 নম্বর সূত্র। তাহলে কস্ট অফ গুডস সোল্ড মানে 2.5 লাখ টাকা। তাহলে আমরা এখানে কস্ট অফ গুডস 2.5 লাখ টাকা, এভারেজ ইনভেন্টরি একটাই মান ছিল 2 লাখ টাকা, তাহলে ভাগ করে মান হয়েছে 1.25। আর এখানে যেহেতু টার্নওভার আছে এর জন্য অ্যানসারটা কি হয়ে গেছে বলো দেখি? টাইমস ক্লিয়ার? জি স্যার ওকে, এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সূত্র কি? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার ইনভেন্টরি যদি একটা দেওয়া থাকে স্যার তাহলে এটা সবসময় ক্লোজিং ইনভেন্টরি দেওয়া লাগবে? অবশ্যই ক্লোজিং ইনভেন্টরি। কেন? কারণ অ্যাসেট পাশে কি ওপেনিং থাকে না ক্লোজিং থাকে? সম্পদ এবং দায়ের মধ্যে সবসময় ক্লোজিং জিনিস থাকে, হ্যাঁ, ওপেনিংটা থাকবে না। ঠিক আছে? ওকে স্যার। ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সূত্রটা বলেন তো দেখি। নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল নিট ক্রেডিট সেলস আমাদের প্রশ্নে 8 লাখ টাকা দিয়েছে সেলস, এইটাই মানে নিট সেলস, এইটাই মানে ক্যাশ সেলস। ঠিক আছে? মানে এই 8 লাখ টাকায় সব কিছু। আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের প্রশ্নে অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে আছে একটা 50,000 টাকা, আর কোনো অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া নাই। তাহলে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে? না স্যার তাহলে আমরা 8 লাখে 50 দ্বারা ভাগ করে মান পাইছি কত? 16। আর যেহেতু টার্নওভার আছে এর জন্য অ্যান্সারটা হয়ে গেছে কি টাইমস। 4 নাম্বার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার এবারে অ্যাকাউন্টস পেবল টার্নওভার। তাহলে অ্যাকাউন্টস পেবল টার্নওভারের সূত্রটা আমরা কি জানি? নিট পারচেজ ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে নিট ক্রেডিট পারচেজ, নিট ক্রেডিট পারচেজ, ক্রেডিটটা বলতে হবে, হ্যাঁ, বাকিতে বিক্রয়। 4,50,000 টাকা দিয়ে আছে ডিভাইড এই এভারেজ অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল কয়টা দিয়ে আছে বলো তো দেখি? একটা 40,000 টাকা, মানে এইটাই এভারেজের মান। তাহলে 4,50,000 40 দ্বারা ভাগ করে মান হয়েছে 11.25। টার্নওভার আছে এর জন্য অ্যান্সারটা হয়ে গেছে কি টাইমস। ক্লিয়ার? জি স্যার তাহলে 1 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার ওকে, স্ক্রিন কি সবাই ভালোভাবে দেখতেছো তো? জি স্যার জি স্যার। স্ক্রিন তো অনেক বলেছে নাকি? ওকে, এবার আমরা 2 নাম্বার এক্সারসাইজ চলে যাই। 2 নাম্বার এক্সারসাইজটা টোটাল কারেন্ট অ্যাসেট দিয়ে আছে 5 লাখ, কারেন্ট লাইব্রেরি দিয়ে আছে 2 লাখ।
তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিয়ে আমরা কি পাই? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল নাকি নেট ওয়ার্কিং ক্যাপিটাল? Net working capital. আর এই যে কুইক রেশিও মানে হচ্ছে অ্যাসেট টেস্ট রেশিওর মান দিয়ে আছে 1 পয়েন্ট কত 5। 5. এখন রিকোয়ারমেন্ট বলছে এক নম্বর বলছে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। এই টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করি? Total current Total asset. current assets টোটাল কারেন্ট আছে কত দিয়ে আছে? 5 lakh, sir. টোটাল কারেন্ট আছে দিয়ে আছে 5 লাখ টাকা। অ্যানসার ক্লিয়ার? জি স্যার। Ji sir. নেট ওয়ার্কিং ক্যাপিটাল সূত্র কারেন্ট আছে কারেন্ট লাইবিলিটি কি বাদ, তাহলে 5 লাখ থেকে 2 লাখ বাদ দিয়ে অ্যানসার 3 লাখ। ক্লিয়ার? জি স্যার। Ji sir. আর 3 নম্বর বের করতে হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি বের করা স্পেসিফিকভাবে কোনো সূত্র নাই, স্পেসিফিকভাবে কোনো সূত্র নাই। তাহলে অবশ্যই ইনভেন্টরি কীভাবে বের করবো? ইনভেন্টরি বের করতে আমাদের প্রশ্নে একটা ব্যতিক্রমী মান দিয়ে আছে, যেটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করে মান বের করি, ওই মানটাই আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। দেওয়া আমরা আছে। দেখি এই কুইক রেশিও সূত্র আমরা কি জানি? কারেন্ট আছে থেকে দুইটা জিনিস বাদ, কি কি? Inventory and prepaid expense. এই যে কারেন্ট আছে থেকে ইনভেন্টরি এবং প্রিপেড, ওই ইনভেন্টরি মানটাই আমাদের প্রশ্নে কি করতে হবে? বের করতে হবে। বের করতে হবে। আর কারেন্ট লাইবিলিটি থেকে কয়টা বাদ? ব্যাংক ওভারড্রাফট বাদ। ব্যাংক ওভার। শুধু। তাহলে আসেন এই মানটা আমরা একটু দেখাই। তাহলে আমরা সূত্র লিখছি কুইক রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড কারেন্ট লাইবিলিটি মাইনাস কি ব্যাংক ওভারড্রাফট। এখন এখান থেকে আমরা মান বের করে এই ইনভেন্টরি মানটা বের করবো। তাহলে ইনভেন্টরি বাদে প্রশ্নে যার যার মান আছে তার মান বসাবো, যার মান নাই তার মানটা শূন্য ধরবো। ক্লিয়ার? জি স্যার। তাহলে কুইক রেশিও মান দিয়ে আছে 1.5, কারেন্ট অ্যাসেট 5 লাখ টাকা, ইনভেন্টরি মান বের করবো, প্রিপেড এক্সপেন্স নাই মানে 0, কারেন্ট লাইবিলিটি দিয়ে আছে 2 লাখ, ব্যাংক ওভারড্রাফট নাই মানে 0। এখন আরআরই যদি গুণ করি 1.5 এর নিচে আছে 1, তাহলে 1 দ্বারা এইটারে গুণ করলে 5 লাখ মাইনাস ইনভেন্টরি যা আছে তাই, 1.5 দ্বারা যদি 2 লাখের গুণ করি মান হবে কত? 3 লাখ। এখন ইনভেন্টরি মাইনাস সমান এই পাশে এসে প্লাস হয়ে গেছে, 5 লাখই 3 লাখ প্লাস এই পাশে কি মাইনাস, অতএব ইনভেন্টরি সমান 2 লাখ টাকা। বুঝতে পারছি? জি Yes, স্যার। sir. জি স্যার। 3 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না, না, sir. স্যার তাহলে এই ছিল আমাদের 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে? জি, আজকে স্যার। ক্লাসে আমাদের সর্বশেষ প্রশ্ন এক্সারসাইজ 3। এরপরে বাদ বাকি যে অঙ্কগুলি আছে এগুলো আমি আপনাদের রেকর্ড ক্লাস দিয়ে দিব, আপনারা সুন্দর করে অঙ্কগুলি দেখবেন, যার যেটা সমস্যা হবে নেক্সট ক্লাসে আমরা সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই 3 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং এই রিলেটেড অঙ্কগুলি তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, অতএব এই অঙ্কগুলি তোমরা ভালো করে দেখবে এবং বুঝবা। যার যেখানে সমস্যা আছে সমস্যাটা আমার সাথে কথা বলবো, আমি ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেব। আসি প্রশ্নটা পড়ি। লেখা আছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট অফ মুনা লিমিটেড অ্যাজ অন 31/12/2018। এই নিচের তথ্যের উপর ভিত্তি করে আমাদের একটা ব্যালেন্স শিট করতে হবে। আর ব্যালেন্স শিটের দুইটা পক্ষ, একটা অ্যাসেট আর একটা কি বলো দেখি? Liability. লায়াবিলিটি। তো এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে মজার ব্যাপারটা কি জানেন? প্রশ্নে যে মান দিয়ে আছে ওই মান ধরে আমরা আগাবো, অটোমেটিকভাবে আমাদের সব মানগুলি কি সিরিয়ালি বের হয়ে যাবে। এই অঙ্কটা মজার ব্যাপারটা হচ্ছে এখানে, যে প্রশ্নে যে মান আছে এই মান ধরে আমরা আস্তে আস্তে আগাবো, মানতেও অটোমেটিকভাবে আমাদের সব মানগুলি কি আস্তে আস্তে সব বের হয়ে যাবে। তো অঙ্ক শুরু করার জন্য সবগুলো মান আমরা একবার পড়ে নিই। প্রথমে লেখা আছে অ্যাসেট টু নিট ওর্থ। এই অ্যাসেট টু নিট টুতে মান দেওয়া আছে 5:8, কারেন্ট রেশিওর মান দেওয়া আছে 2:1, অ্যাসেট টেস্ট রেশিওর মান দেওয়া আছে 1:1। যে মানগুলো আগে ক্যালকুলেশন করে বের করতাম ওই মানগুলো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। দেওয়া রিজার্ভ আছে। টু প্রপার্টি ক্যাপিটাল 1:5, কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে 3,60,000, ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে 15,000 এবং ফিক্সড অ্যাসেট দেওয়া আছে কত? 6 লাখ। 6 লক্ষ। এই যে তিনটা মান শুধু স্পেসিফিক বলে দিয়েছে, আর বাদ বাকি সবই আমাদের উত্তর দিয়ে আছে। তো প্রথম কথা হচ্ছে আমাদের প্রশ্নে প্রথম যে মান দিয়ে আছে এই মানটা দিয়ে আমরা শুরু করব, আস্তে আস্তে অটোমেটিকভাবে আমাদের সব বের হয়ে যাবে। তো ফিক্সড অ্যাসেট টু নিট টু, তো মাঝখানে যে 2 যদি থাকে তাহলে এই ক্ষেত্রে সূত্রটা করার নিয়ম হচ্ছে 2 এর আগে টুকু থাকবে উপরে আর 2 এর পরে টুকু থাকবে কি নিচে, মনে থাকবে? তাহলে ফিক্সড স্যার। অ্যাসেট জি, টু স্যার। নিট ওর্থ এর সূত্র কি? ফিক্সড অ্যাসেট ডিভাইডেড বাই নিট ওর্থ। নেট। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে আসেন আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখি। স্টেপ 1, ফিক্সড অ্যাসেট টু নিট ওর্থ, যার সূত্র কি? উপরে ফিক্সড অ্যাসেট নিচে নিট ওর্থ। তাহলে ফিক্সড অ্যাসেট টু নিট ওর্থের মান আমাদের ছিল 5:8। তাহলে ইস্টু মানে কি বলো দেখি? ভাগ। এই জন্য লেখা হয়েছে 5 ভাগ কত? 8 সমান সমান ফিক্সড অ্যাসেটের মানটা আমাদের প্রশ্নে ছিল কত টাকা বলো দেখি? 6 লাখ। 6 লাখ। আর নিট ওর্থ নাই, এই মানটা আমরা কি করব? বের করব।
এখন আমরা আর গুণ করে 5 দ্বারা নিট ওর্থে গুণ করলে 5 নিট ওর্থ, আর 8 দ্বারা 6 লাখের গুণ করে 48, আর 5 এর সাথে এটা গুণ আছে, তাহলে এটা এই পাশে কি ভাগ, অতএব নিট ওর্থ মান পাইলাম 9 লক্ষ কত, 60,000 ক্লিয়ার? জি জি স্যার স্যার তাহলে আমরা প্রথমটুকু কাজ আমরা কমপ্লিট করলাম। এবার 2 নাম্বার যেটা মান দিয়েছে সেটা কি, কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও মান দিয়েছে 2:1 কত, 1, 2:1 মানে 2 বাই কত, 1 নাকি? 1 এন্ড কারেন্ট রেশিও সূত্র আমরা কি জানি, current asset Current divided assets by current divided by liability. current Assets by liabilities. current এই যে কারেন্ট liability. লাইবিলিটি মান আমাদের দিয়ে আছে, কারেন্ট অ্যাসেট না, আমরা কারেন্ট অ্যাসেট বের করতে পারবো না? জি স্যার তাহলে আমরা সূত্র লিখব, কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লাইবিলিটি। তাহলে কারেন্ট রেশিও সূত্র ছিল 2:1 মানে 2 ভাগ 1 সমান সমান কারেন্ট অ্যাসেটের মান আমরা চাই না, বের করব, কারেন্ট লাইবিলিটির মান দিয়ে আছে কত, 36 লাখ, 3 লক্ষ 60। এখন আরআরই যদি গুণ করি, এই 2 দ্বারা 3 লাখ 60 এর গুণ করলে 7 লক্ষ 20, আর 1 দ্বারা কারেন্ট অ্যাসেট গুণ করলে কারেন্ট অ্যাসেট, তাহলে কারেন্ট অ্যাসেট মান পেলাম কত, 7 লক্ষ। ক্লিয়ার? জি স্যার তাহলে প্রথম দুইটা স্টেপ, প্রথম স্টেপটা পেলাম, প্রথম স্টেপ থেকে বের করলাম কি, নিট ওর্থ, আর 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করে কি পেলাম বলো দেখি, কারেন্ট। তাহলে দেখো আমরা কারেন্ট অ্যাসেটও জানি, আর কারেন্ট লাইবিলিটি আমাদের প্রশ্নেই দিয়ে আছে নাকি? 3 নম্বর প্রশ্নের মান দিয়ে আছে কি, অ্যাসেট টেস্ট রেশিও। তাহলে অ্যাসেট টেস্ট রেশিও সূত্র, কারেন্ট অ্যাসেট থেকে কয়টা জিনিস বাদ দিই আমরা, দুইটা দুইটা কারেন্ট লাইবিলিটি থেকে কয়টা বাদ দিই, একটা দুইটা একটা জিনিস, ইনভেন্টরি আর প্রিপেইড এক্সপেন্স। কারেন্ট লাইবিলিটি থেকে কয়টা বাদ দেই, একটা, কি বাদ দেই, একটা ওভারড্রাফট তাহলে আমরা সূত্র লিখছি অ্যাসেট টেস্ট রেশিও, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এখান থেকে আমরা কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মানটা আমরা কি করব, বের করব। এইটা বের বাদে করব। প্রশ্নে যার মান আছে তার মান লিখবো, যার মান নাই তার মানটা কি, 0, ঠিক আছে? জিরো তাহলে অ্যাসেট টেস্ট রেশিওর মান ছিল 1:1, 1:1 মানে কি 1 ভাগ 1 সমান সমান কারেন্ট অ্যাসেটের মান একটু আগে পাইলাম 7 লক্ষ 20, ইনভেন্টরি বের করব, প্রিপেইড এক্সপেন্স নাই মানে 0। কারেন্ট লাইবিলিটি আমাদের প্রশ্নে ছিল 3,60,000, ব্যাংক ওভারড্রাফট নাই মানে 0। ক্লিয়ার? জি স্যার এন্ড আরআরই গুণ করে ইনভেন্টরি সমান সমান 3,60,000 টাকা বের করছি, এটা আগেও ক্যালকুলেশন দিয়েছি, এই জন্য আর নতুন করে দেখাইলাম না। তাহলে অ্যাসেট টেস্ট রেশিও সূত্র থেকে আমরা কি বের করলাম বলো দেখি, ইনভেন্টরি বের করছে। তাহলে এই 3 নাম্বার স্টেপের মানটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার জি স্যার এখন এই যে 1 নাম্বার স্টেপে যে আমরা নিট ওর্থ পাইছি, এই নিট ওর্থ মানে হচ্ছে প্রপার্টি ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল বা ইকুইটি ফান্ড, ঠিক আছে? জি স্যার নিট ওর্থ মানে কি, প্রপার্টি ক্যাপিটাল বা ইকুইটি ফান্ড বা অনার্স ইকুইটি, এক কথায় মালিকানা সত্ত্ব। তো আমাদের প্রশ্নের মধ্যে এখানে এই যে ছিল রিজার্ভ টু প্রপার্টি ক্যাপিটাল দিয়ে আছে কত, 1:, কত বলো দেখি, 5 5 5। তাহলে আমরা এখানে প্রপার্টি ক্যাপিটাল বা নিট ওর্থ বা অনার্স ইকুইটি বা ইকুইটি ফান্ড সবই একই কথা, যেটাকে আমরা বলি কি মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের মধ্যে দুইটা কমন জিনিস, এক শেয়ার ক্যাপিটাল, 2 হচ্ছে রিজার্ভ। তাহলে নিট ওর্থ বলতে আমরা দুইটা জিনিসকে বুঝি, এক হলো শেয়ার ক্যাপিটাল, 2 কি বলো দেখি, রিজার্ভ। তাহলে এই প্রপার্টি ক্যাপিটাল বা নিট ওর্থের মান আমরা 1 নাম্বার প্রশ্নে পাইছিলাম, 1 নাম্বার স্টেপে ক্যালকুলেশন করে পাইছি 9 লক্ষ কত, 60,000 এই যে 9,60,000 টাকা পাইছি। এই 9,60,000 মধ্যে কয়টা জিনিস আছে, দুইটা, শেয়ার ক্যাপিটাল এবং কি রিজার্ভ। জি স্যার তাহলে শেয়ার ক্যাপিটালকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, আর রিজার্ভটা আমরা কি দ্বারা প্রকাশ করলাম বলো দেখি, আর, আর শর্টকাটে বোঝার জন্য। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আপনি শেয়ার ক্যাপিটালকে টার্গেট করতে পারেন অথবা রিজার্ভকে টার্গেট করতে পারেন। যদি শেয়ার ক্যাপিটালকে টার্গেট করেন তাহলে 9,60,000 মাইনাস রিজার্ভ হবে, আর যদি রিজার্ভকে টার্গেট করেন তাহলে 9,60,000 মাইনাস কি শেয়ার ক্যাপিটাল হবে। কথা বুঝতে পারছি? জি স্যার তাহলে আমরা শেয়ার ক্যাপিটালকে টার্গেট করলাম, তাহলে শেয়ার ক্যাপিটাল যদি টার্গেট করি তাহলে মান হলো 9,60,000 মাইনাস কি রিজার্ভ আর রিজার্ভ মানে আর। তাহলে এখন আমাদের প্রশ্নে যে মান ছিল সেটা কি, রিজার্ভ টু প্রপার্টি ক্যাপিটাল। তাহলে 2 কথাটা মানে হচ্ছে 2 এর আগে যেটা সেটা উপরে, তাহলে 2 এর আগে রিজার্ভ, তাহলে মানে উপরে কি আর নাকি, জি স্যার আর নিচে হলো প্রপার্টি ক্যাপিটাল। প্রপার্টি ক্যাপিটাল মানে নিট ওর্থ মানে হলো অনার্স ইকুইটি। এখানে কয়টা জিনিস আছে, দুইটা শেয়ার ক্যাপিটাল, এটা কি রিজার্ভ। রিজার্ভ এই লাইনটা কি বুঝছেন না বুঝেন নাই? এই লাইনটা, জি স্যার বুঝছি এই লাইনটা বুঝায় মানে এই অঙ্কটা কিন্তু কমপ্লিট, বুঝছেন কি না? এই লাইনটা স্যার আরেকবার বুঝাই দেন আবার বলতেছি,
স্যার আমাদের আরেকবার প্রশ্নে বুঝিয়ে ছিল দেন। রিজার্ভ টু প্রপার্টি ক্যাপিটাল, তাহলে এই যে 2 এর আগে আছে রিজার্ভ, তাহলে উপরে কি বলো দেখি, reserve, আর নিচে হবে কি প্রপার্টি ক্যাপিটাল। প্রপার্টি property ক্যাপিটাল মানে capital, অনার্স ইকুইটি বা ইকুইটি ফান্ড বা কি নিট ওর্থ। এখানে কয়টা জিনিস আছে? দুইটা, কি? share capital আর reserve, তাহলে আমরা এখানে তাই লিখছি, ঠিক আছে ম্যাডাম? জি স্যার, তাহলে এখন এর মান ছিল 1:5 মানে 1/5, আর আর নিচে এস প্লাস আর যা আছে তাই। এখন আমরা যদি আর আর গুণ করি, তাহলে এই 5 দ্বারা আর গুণ করলে 5 আর 1 দ্বারা এই দুটো গুণ করলে যা আছে তাই। এন্ড আরটা প্লাস আছে সমান এই পাশে কি মাইনাস, তাহলে 5 আর থেকে একটা গেলে কয়টা থাকবে? 4টা না? তাহলে লিখছি 4 আর সমান সমান কি এস। এখন আমরা এস এর মান এখানে কত কত ধরছিলাম, 9,60,000 এই জন্য এই minus এস এর R, পরিবর্তে এস এর মানটুকু বসাইছি। এখন আরটা আছে মাইনাস, এটা সমান ওই পাশে গেলে কি হবে? প্লাস তাহলে 5 আর সমান সমান 9,60,000, অতএব আর সমান সমান 5টা গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ, অতএব আর সমান সমান কত পাইলাম? 1,92,000, যেখানে এস সমান সমান পাইছিলাম 9,60,000 মাইনাস কি আর, এই 9,60,000 মাইনাস আর, তাহলে আমরা এই আর এর মান পেলাম 1,92,000। তাহলে আমি 9,60,000 থেকে যদি 1,92,000 বাদ দিই, তাহলে আমরা কার মান পাবো? এস এর মান S এর মান, তাহলে এস সমান সমান পাবো 9,60,000 মাইনাস কি 1,00,000 কত? 92,000 কথা কি বুঝছো না বুঝো নাই? জি বুঝছি স্যার। স্যার, ওকে, তাহলে দেখো এই মানের পরে আমাদের আর কোনো মান দিয়ে আছে? না স্যার, তাহলে এখন আমরা ব্যালেন্স শিট করার জন্য পুরোপুরি প্রস্তুত। তো আমরা একটা ব্যালেন্স শিটে দাগ কাটবো, এই যে ব্যালেন্স শিট, এটা আমরা ক্যালকুলেশন এই যে এখানে দেখিয়ে দিছি। কে জানে আনমিউট আছেন, মিউট করেন। তো আমরা কোম্পানির নাম লিখছি ব্যালেন্স শিট অ্যাজ এট 31 মার্চ 2018। অ্যান্ড ব্যালেন্স শিটের দুইটা পার্ট, একটা হলো দায়, একটা কি অ্যাসেটস। এখন লাইবিলিটি পাশে আমরা কি আমাদের লাইবিলিটি পাশে কি আমাদের প্রশ্ন ছিল, এখানে আমাদের দায় কি ছিল বলো তো দেখি, এইটুকুর মধ্যে দায় ছিল কি? কারেন্ট লায়াবিলিটিস একটা মাত্র দায় ছিল, আর আমরা ক্যালকুলেশন করে দুইটা দায় পাইছি, একটা শেয়ার ক্যাপিটাল, একটা কি রিজার্ভ। তাহলে দায় পাশে তিনটা জিনিসই। তাহলে শেয়ার ক্যাপিটাল 7,68,000, রিজার্ভ 1,92,000, কারেন্ট লায়াবিলিটি 3,60,000। দায় পাশে তিনটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার, তাহলে এই তিনটার যোগফল 13,20,000। আমরা জানি সম্পদ সমান সমান কি হয় বলো দেখি, দায় তাহলে liability, দায় পাশে যদি 3,20,000, তাহলে সম্পদ পাশে 3,20,000 টাকা আমাদের হতে হবে নাকি? আর এই 3,20,000 মধ্যে আমাদের কি কি আছে দেন, আমাদের এই সম্পদের মধ্যে আমাদের এখানে যে আইটেম, এর মধ্যে আমাদের সম্পদ কয়টা ছিল বলো তো দেখি, দুইটা, কি কি? স্যার দুইটা। ক্যাশ ইন হ্যান্ড এন্ড ফিক্সড অ্যাসেট। ওকে, তাহলে দেখেন ফিক্সড অ্যাসেট 6 লাখ টাকা, ক্যাশ 15,000 টাকা, ক্লিয়ার? জি স্যার, এখন আর আমরা যে ক্যালকুলেশন করছি, এই ক্যালকুলেশন মধ্যে আমরা একটা অ্যাসেট পাইছি, কোনটা জানেন? এই যে ইনভেন্টরি পাইছি 3,60,000, ইনভেন্টরি পাইছি। ঠিক আছে? তাহলে আমরা ইনভেন্টরি বসাইলাম কত, 3,60,000। এখন 13,20,000 থেকে 3,60,000, 15,000 এবং 6 লাখ টাকা যদি বাদ দেই, 3,45,000 টাকা ঘাটতি থাকে। এই 3,45,000 টাকা অবশ্যই কার টাকা? কারেন্ট অ্যাসেট। কিভাবে কারেন্ট অ্যাসেট আমরা বুঝবো? দেখেন, কারেন্ট অ্যাসেট আমাদের প্রশ্নে ছিল কয় টাকা বলেন তো দেখি। সরি, কারেন্ট অ্যাসেট তো আমাদের ছিল না, আমরা বের করছি। বলেন তো কারেন্ট অ্যাসেট আমরা কত বের করছি ক্যালকুলেশন কইরা? 7,20,000, তাহলে 7,20,000। তাহলে এখন দেখেন তো কারেন্ট অ্যাসেট এখানে আমাদের এই ইনভেন্টরি 3,60,000 আর 15,000 টাকা, এই দুইটা বাদ এই দুইটা যোগফল কি 7,20,000 হবে? না স্যার 20 হবে। এই জন্য বাদ বাকি যে টাকাটা, সেই আইটেমটা অবশ্যই কারেন্ট অ্যাসেটের একটা আইটেম হবে। এন্ড কারেন্ট অ্যাসেটের কোন আইটেমটা আপনি দিতে পারেন? কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি থাকে? ইনভেন্টরি থাকে, ক্যাশ থাকে, অ্যাকাউন্ট রিসিভ থাকে, নাকি? এগুলাই তো থাকে। জি স্যার, যেহেতু ক্যাশ এবং ইনভেন্টরি আমাদের জানা আছে, এর জন্য বাদ বাকি টাকাটা অ্যাকাউন্ট রিসিভ টাকা। এই জন্য ব্র্যাকেটে লিখছি কি বিএফ। বিএফ মানে কি? ব্যালেন্সিং ফিগার, মানে দুই পাশে কি ফিগার, 3,45,000। এখন দুই পাশের যোগফল আমাদের মিলা গেছে। দেখেন তো ব্যালেন্স শিটটার মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার প্রশ্ন সরাসরি কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি লিখে দিলে হবে না স্যার? বুঝি নাই? স্যার প্রশ্ন সরাসরি কারেন্ট অ্যাসেট লিখে দিলে হবে না, এই ক্যাশ ইনভেন্টরি এগুলো না লিখি? ক্যাশ ইনভেন্টরি তোমার প্রশ্নে দিয়ে আছে, তুমি ওগুলো বাদ দিয়ে কারেন্ট অ্যাসেট নেবে কেন? আমি বলতে পারো স্যার তাহলে কারেন্ট লাইবিলিটি লিখতাম। কারেন্ট লাইবিলিটি কোন আইটেম কি আমাদের প্রশ্নে দিয়ে আছে? অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, কোন আইটেম দিয়ে আছে? দিয়ে না, এই জন্য কারেন্ট আছে। লাইবিলিটি সরাসরি লিখছি, ঠিক আছে? জি স্যার।
কোনো স্যার প্রশ্ন আছে? আমরা যখন দুইটার যখন পার্থক্য থাকে স্যার, আমরা যে উদ্বৃত্তটা লিখি স্যার বাংলায়, ওইটাই হচ্ছে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলে আনছি না স্যার, হ্যাঁ, যেটা ওই যে ঘাটতি। যেহেতু কারেন্ট অ্যাসেটে কম আছে এর জন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লিখছি, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ। কারেন্ট অ্যাসেটের আইটেমটা কম আছে দেখে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লিখছি, ঠিক আছে ম্যাডাম? জি স্যার। তাহলে এই হচ্ছে 3 নাম্বার অঙ্কটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখন এখান থেকে বাদবাকি যে অঙ্কগুলি আমাদের আছে, এই যে 4 নাম্বার অঙ্কটা 3 নাম্বার অঙ্কের হুবহুব একই অঙ্ক, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আপনারা সুন্দর করে কি করবেন, করে ফেলবেন। হ্যাঁ, 4 নাম্বার অঙ্ক থেকে শুরু করে আপনাদের এখানে টোটাল অঙ্ক দিয়ে আছে হচ্ছে টোটাল 26টা। এই 26টা অঙ্ক আপনারা সবাই সুন্দর করে দেখবেন। সবগুলো আমাদের লেকচার শিট এবং সলিউশন পিডিএফে সব দিয়ে আছে এবং রেকর্ড ক্লাসটা আমি দিয়ে দিব। 26টা অঙ্ক আপনারা দেখবেন, যার যেখানে সমস্যা হবে প্রত্যেকটা সমস্যা আপনারা নোট ডাউন করবেন। নোট ডাউন করে আগামী ক্লাসে প্রশ্ন করবেন যে স্যার আমি এইটা বুঝি নাই। আপনাদের সকল সমস্যার সমাধান করে দিয়ে রিসেন্ট কোশ্চেন যে 1 নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটা আমি করে দিব। কথা বুঝতে পারছি সবাই রে? জি স্যার। কথা বুঝছেন আমার কথা? জি জি স্যার। স্যার। ওকে, স্যার। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে